পঞ্চায়েতে পরিষেবা দেওয়া যায় তার পরিকল্পনা আমাদের পঞ্চায়েত দপ্তরে আছে। বিশেষ করে পঞ্চায়েতের যে বিভিন্ন থিম, তার মধ্যে নারী এবং শিশুর উন্নয়ন, তাদের স্বাস্থ্য এবং স্থানীয় যে জীবন জীবিকা, এবং সেখানে প্রত্যেকটা পঞ্চায়েত যাতে স্বচ্ছ হয়, পরিবেশ বান্ধব হয়, সেই ধরনের উন্নয়নের মাধ্যমে আমাদের ত্রিপুরা পঞ্চায়েত ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। শুধুমাত্র পুরস্কার অর্জনের জন্য নয়, আমাদের পঞ্চায়েতগুলোকে একটা মডেল পঞ্চায়েত হিসাবে সারা ভারতবর্ষের নিরিখে দাঁড় করানো, সেটাই আমাদের লক্ষ্য। সুতরাং আমাদের এই যে সাফল্য, বিশেষ করে পুরস্কার অর্জনের মধ্য দিয়ে, সেটাও গুরুত্বপূর্ণ। সেই সাফল্য আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আরো অধিক কাজ করার আমরা সেখানে প্রেরণা পাই। তাছাড়াও ত্রিপুরা রাজ্যের জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর আরেকটা সাফল্য আমাদের মধ্যে এসছে। আমাদের যে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেটাও আমরা 3 তারিখের পরে আমাদের কাছে খবর এসছে। সে বিজয়নগর পঞ্চায়েত আমাদের জাতীয় ই গভর্নেন্স পুরস্কার, সেখানেও আমরা সিলভার অ্যাওয়ার্ড সেখানে আমরা অর্জন করেছি। তো জাতীয় ই গভর্নেন্স যে পুরস্কার, সেটা কিন্তু আমাদের দেশের একটা অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা আমাদের প্রশাসনে এই ই গভর্নেন্স, আমাদের প্রযুক্তির যে কার্যকর ব্যবহার, আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত পরিষেবা প্রদান এবং জনবান্ধব শাসন ব্যবস্থাকে নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়েছে আমাদের এই পুরস্কার। বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে এই পুরস্কারটি আমাদের ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক কিন্তু সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেনি। সেই পুরস্কারটি আমাদেরকে প্রদান করেছেন ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশনসের অধীন ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গভর্নেন্স কর্তৃক কিন্তু আমাদের এই পুরস্কার আমাদেরকে প্রদান করা হয়েছে। ফলে এই সম্মান শুধুমাত্র আমাদের পঞ্চায়েত ব্যবস্থার সাফল্য শুধু নয়, বরং আমাদের রাজ্যের সামগ্রিক যে প্রশাসনিক উৎকর্ষতার জাতীয় স্বীকৃতি হিসাবে কিন্তু আমরা এটাকে বিচার বিবেচনা আমরা করতে পারি। আমাদের রাজ্য সরকার, আমরা চাই সর্বদা আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, সেই পঞ্চায়েত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, তার ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা, যেটা আমি আগেও উল্লেখ করেছি। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত আধিকারিক কর্মচারীরা আমাদের কাজ করে চলেছে। এবং আমাদের এই যে জাতীয় স্বীকৃতিগুলো নিঃসন্দেহে আমাদের রাজ্যের একটা অনন্য, যে অন্যান্য যে আমাদের পঞ্চায়েতগুলিকেও সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। এবং এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা ইতিমধ্যেই, আমি যেটা বলেছি, 104টি পঞ্চায়েতকে আমরা স্মার্ট পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ হাতে নিয়েছি। এবং আগামী দিনগুলোতেও আমাদের পঞ্চায়েতগুলিকে নিজেদের যেই উন্নয়নমূলক কাজ সেগুলো সম্পাদনে এবং জনপরিষেবাগুলো প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে এই স্মার্ট পঞ্চায়েতগুলো। তো স্বাভাবিক কারণে ভবিষ্যতেও আমাদের ত্রিপুরা পঞ্চায়েতগুলোর উন্নয়ন, তাদের স্বচ্ছতা এবং পঞ্চায়েতগুলোর মাধ্যমে যে প্রযুক্তির ব্যবহার এবং জনসেবার ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করে আমাদের দেশের সামনে যাতে আমরা একটা আদর্শ মডেল হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সমস্ত পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছি এবং আমরা যারা পঞ্চায়েতের আধিকারিকরা আছি, কর্মচারীরা আছি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমাদের এই অপূর্ব সাফল্যের জন্য আমি আবারও আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি সহ
সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি, আমাদের হেজামারা ব্লকের মাননীয় বিএসসি চেয়ারম্যান এবং আমাদের কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের মাননীয় প্রধান সহ তার গোটা টিমকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমার বিষয় আজকে এটুকুই ছিল। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন। মহিলা পরিচালিত পঞ্চায়েত মানে যেগুলো মহিলা পরিচালিত পঞ্চায়েত কটা? মহিলা পরিচালিত পঞ্চায়েত হিসেবে তো আমাদের আধিকারিক ঠিকভাবে বলতে পারবেন, এখন আমাদের হাতে টোটাল 5টা। নামগুলো একবার পঞ্চায়েত সমিতি, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি আছে আমাদের, তারপরে যেটা আমরা এখন পুরস্কার পেলাম সেটাও আছে মহিলা বান্ধব। 5টা আছে মূলত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত মিলে। সে টাকাটা দিয়ে পঞ্চায়েতের যে সামগ্রিক যেভাবে আমরা ডেভেলপমেন্ট মূলক কাজ করি সেগুলো করা হয়। সেখানে একটা সুনির্দিষ্ট প্ল্যান করা হয় যে এই টাকাটা দিয়ে, অ্যাকচুয়ালি এই টাকাটা দিয়ে আমরা রিমার্কেবল একটা কিছু যাতে মানে ওই পুরস্কার প্রাপ্তির টাকা দিয়ে এই কাজটা করা হয়েছে সেটা যাতে রিমার্কেবল হয় সেই ধরনের আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ নেই এই টাকাগুলো দিয়ে। জাতীয় স্তরে আপনারা যে পুরস্কারগুলো পেয়েছেন, কিন্তু অনেক সময় অভিযোগ দেখা যাচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েতে গ্রামীণ যে পঞ্চায়েতগুলো আছে সেখানে পরিষেবাটা খুব ভালো পাচ্ছে না এবং যার কারণে অনেক সময় পঞ্চায়েতগুলোতে তালা দেওয়া হচ্ছে। সেই সব জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন? দেখুন, যেখানেই আমাদের অভিযোগ আসে সেটা পঞ্চায়েত দপ্তর থেকে আমরা যত শীঘ্র সম্ভব দ্রুত আমরা সেখানে ব্যবস্থাপনা নেই। আর যেখানে অভিযোগ প্রমাণিত হয় সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক জায়গায় আমরা অনেক আধিকারিককে সাসপেন্ডও করেছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আমার এই প্রসঙ্গে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্মার্ট পঞ্চায়েতের কথা বলছিলেন, স্মার্ট পঞ্চায়েতের মানে ডেফিনেশনটা কি, মানে পরিষেবা কি থাকবে? আরেকটা বিষয় হচ্ছে অমরপুরে গত কয়েকদিন আগে একজন ভিডিও অফিসে খুব ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন। এই ঘটনাটা কি হয়েছিল এবং এখন পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে, যেখানে ভিডিও অফিসে কয়েকজন প্রধান কি কার্যত ভাঙচুর চালাচ্ছে? অমরপুরে যে ঘটনা হয়েছিল সেদিন আমি দপ্তরেই ছিলাম, মিডিয়ার মাধ্যমে সেটা প্রথমে আমি জানতে পারি। পরবর্তী সময়ে তো অফিসিয়ালি রিপোর্ট আসে, তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থা গ্রহণ হয়। বর্তমান পরিস্থিতি যারা এই অবাঞ্ছিত ঘটনা করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি আমরা কখনোই দপ্তরের পক্ষ থেকে আমরা কখনোই বরদাস্ত করব না। যেখানে যেখানে যে বিষয়গুলো আসছে তৎক্ষণাৎ কিন্তু সেগুলো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যারা ওই ঘটনা ঘটিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের এগেনস্টে এফআইআরও করা হয়েছে, ডিএম পর্যায়ে সেটা তদন্তক্রমে সেটা করা হয়েছে। ভিডিও কিন্তু একটা অভিযোগ আনলেন যে কাজ না করেই টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে আগের ভিডিওর মাধ্যমে, দুর্নীতির অভিযোগ মানে, এবং আমরা বিশালগড় ব্লকের সেগুলো সাধারণত হয় না, তার জন্য আমরা একটা কমিটিও সেখানে দপ্তরের পক্ষ থেকে সেটাও আমরা তদন্ত করছি। সাধারণত সেটা হয় না, কারণ একটা সারা বছরের একটা ওয়ার্ক প্ল্যান বছরের শুরুতেই তৈরি হয়ে যায় এবং সেটা অনলাইনে আপলোড হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধীরে ধীরে ওয়ার্ক অর্ডার হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে কাজ হয়। তো সেখানে ভিডিও নতুন গেছেন, কয়েক মাসও হয়নি, 2 মাস হয়েছে। তো স্বাভাবিক কারণেই সেখানে কি গ্যাপিং আছে সেটা আমরা দপ্তরের পর্যায় থেকে তদন্ত করে সেটা আমরা দেখছি। না, আমি সেটা বলছি না, ভিডিও নতুন গেছেন, আমরা সেটা তদন্ত করে দেখছি। উনি যেটা অভিযোগ করেছেন সেটাও তদন্ত করে দেখছি। আবার যারা অবাঞ্ছিত আচরণ করেছেন তারা কেন করেছেন, তাদের কি বক্তব্য সেটাও আমরা দপ্তরের পক্ষ থেকে তার রিপোর্ট আমরা নিয়েছি। মানে ফিনান্সিয়াল করাপশনের ব্যাপারটা তদন্ত করছেন, যে এলিগেশনটা ভিডিও নিচে করেছেন। না, করাপশন যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ তো বলা যায় না করাপশন। বক্তব্য, ভিডিওর বক্তব্য আমরা তদন্ত করে দেখছি। আবার যারা আমাদের জনপ্রতিনিধিরা সেখানে ছিলেন, সবাই প্রধান উপপ্রধান ছিলেন, তাদেরও ভিডিওর বিরুদ্ধে কিছু
অভিযোগ ছিল সেগুলো আমরা তদন্ত করে দেখছি। তো দুটো একসাথে আসলে তারপর আমরা বুঝতে পারবো যে আসল সত্যটা কি, এবং সেই অনুসারে নিশ্চিন্ত থাকুন, সেই অনুসারে যে দোষী হবে তার ইয়েতে ব্যবস্থা হবে। সাধারণত আমরা প্রথম দেখেছি যে আচরণটা করেছে সেটা গ্রহণযোগ্য নয়, সে কারণে তাদের এগেইনস্টে এফআইআরও করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে একটা প্রশ্ন যে না, আজকে পঞ্চায়েত দপ্তর বিষয়ের মধ্যে থাকুন, যখন উচ্চশিক্ষা দপ্তরের বিষয় নিয়ে যখন প্রেস কনফারেন্স করব তখন সেই বিষয়ে করুন, বা পার্সোনালিও নিতে পারেন, এত বিষয়টা ডাইভার্ট হয়ে যায়। রাজ্যের তিনটা নতুন সাধারণ ডিগ্রি কলেজ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্প্রতি শিক্ষামন্ত্রক থেকে এই ধরনের একটা বার্তা এসেছে, ঘটনাটা কি আছে বা ঘটনাটা হচ্ছে আপনারা জানেন, এটার সাথে এটা মিলিয়ে ফেলবেন না। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন ত্রিপুরা ইউনিভার্সিটি হয়, সে সময় তার যে অ্যামেন্ডমেন্ট কিংবা রুলস যেটা হয়েছিল সেটার মধ্যে একটা কজ যুক্ত করা হয়েছিল যে সেই সময়কার যে ত্রিপুরা যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলো আছে সেগুলো ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত থাকবে, এবং আগামীতে নতুন যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যদি হয় সেগুলো অটোমেটিকলি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে যাবে। সেটা সেই গেজেট নোটিফিকেশনে সেটা আছে। সেই সময় কিন্তু আমাদের স্টেট ইউনিভার্সিটি ছিল না। তার পরবর্তী সময়ে আমাদের স্টেট ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি হয়েছে। তো এমবিবি ইউনিভার্সিটি আমরাও প্রত্যেকে চাই যে এমবিবি ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট হোক, এমবিবি ইউনিভার্সিটির পঠন পাঠন আরো ভালো হোক, তার গ্রেডেশন আরো ভালো হোক। কিন্তু একটা ইউনিভার্সিটির ন্যাক গ্রেডেশন ভালো করতে হলে তার আন্ডারে কিন্তু কিছু সংখ্যক কলেজ থাকতে হয়। তো বর্তমানে আমরা নতুন কলেজ স্থাপন করছি, কিন্তু সেই নোটিফিকেশন অনুসারে অটোমেটিকলি সেটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে চলে যাচ্ছে। তা আমরা চাইছি যে আমাদের এমবিবি ইউনিভার্সিটিকে আরো স্ট্রেংথেন করা। তো স্ট্রেংথেন করতে হলে আমাদের যে নতুন কলেজগুলো সেগুলোকে আমরা চাইছি যে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে সেগুলোকে আনা হোক। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট না আনা হচ্ছে সেই রুলসের এগেনস্টে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা পারছি না, কিংবা আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক যদি অনুমোদন না দেয় সেটা আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা যখন আমাদের কাকরাবন, করবুক এবং আমবাসার কলেজ যখন আমরা আমাদের ঘোষণা হয়, তখনই আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে তারা যাতে অনুমতি দেয় যে আমরা আমাদের স্টেট যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আন্ডারে যাতে আমরা এই কলেজগুলোকে নিয়ে আসতে পারি। সেই আমাদের আবেদন মূলে তারা স্বীকৃতি দিয়েছেন, এবং আরেকটা আবেদন নিয়ে আমরা যাচ্ছি। তারপরে আমাদের নলছর যে মহিলা মহাবিদ্যালয় সেটা ঘোষণা হয়েছে, সেটার আবেদন নিয়েও আগামী 9 তারিখ আরো কিছু হায়ার এডুকেশনের বিষয় নিয়ে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন। আগামী 9 তারিখ আমরা একটা ডেলিগেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমরা টিম যাচ্ছি আরো কিছু বিষয় নিয়ে। এখন আমরা নিতে পারবো এমবিবি ইউনিভার্সিটি না, আমরা নিতে পারবো এখন এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলোকে। হ্যাঁ, আগামী দিনে আরো কিছু কলেজ আমরা চাইছি যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেও কিছু কলেজকে আমরা এমবিবি ইউনিভার্সিটির সাথে যুক্ত করার জন্য চাইছি, যাতে আমাদের এমবিবি ইউনিভার্সিটি বিশেষ করে স্ট্রেংথেন করা এবং সেটাকে আরো ভালো গ্রেডেশনে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এখন 200 জনের নিয়োগ প্রক্রিয়া চলছে, ইন্টারভিউ চলছে আমাদের টিপিএসসির মাধ্যমে। আরো 201 জন আমাদের কাছে রেডি আছে, সেটা শেষ হলেই আমরা আবার 201 জনের প্রক্রিয়া আমরা শুরু করব। কিছু ছাত্র বিক্ষোভ দেখা গেছে কয়েকটা কলেজে, মানে রিসেন্ট টাইমে, এটা কি আপনি অ্যাড্রেস করেছেন বা? দেখুন, সেই বিক্ষোভ অবশ্যই সেটা দেখেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেও দেখেছি, আর স্টুডেন্ট প্রতিনিধির সাথেও কথা বলছি। সেখানে বিশেষ করে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারেই আছে সেই কলেজগুলো, সেখানে কিছু আমাদের অ্যাপের মাধ্যমে যেই আপলোডিং ব্যবস্থা ইত্যাদিতে কিছু গড়বড় ছিল। সেই বিষয়ে এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি আছেন
ভাইস চ্যান্সেলর যিনি আছেন ওনার সাথেও কথা হয়েছে। এটা টেকনিক্যাল একটা মিস্টেক ছিল, তো সেটাকেও এখন আপাতত ঠিক করে নেওয়া হয়েছে। তো সেটা পুরোপুরি আমাদের মধ্যে নয়, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে সেটাকে যতটা ছাত্রছাত্রীদের স্বার্থে যেটা আর্জেন্ট যেটা ঠিক করা প্রয়োজন সেটাকে করা হয়েছে। সেটা একটা টেকনিক্যাল মিস্টেক ছিল। স্যার একটু আমরা একটু 10 মিনিট আচ্ছা।